বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ম্যাথ লাভার ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বিশেষভাবে নিমন্ত্রণ। আজকে আমি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের অত্যন্ত প্রিয় ভালো লাগার একটা সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ক্লাস। গত পর্বের ন্যায় এবং গত পর্বের ধারাবাহিকতায় আজকে আমি শুরু করব ষষ্ঠ অধ্যায়ের ক্লাস। অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের ক্লাস। আজকে আমাদের আলোচনা শুরু হবে চ্যাপ্টার 6 থেকে কমপ্লেক্স নাম্বার সিস্টেম, জটিল সংখ্যা গোষ্ঠী। তো আমরা বাস্তব সংখ্যা গোষ্ঠী নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে আমরা ধাপে ধাপে চ্যাপ্টার 5-এ বেসিক ইনইকুয়ালিটিজ অর্থাৎ মৌলিক অসমতা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটা সহজ অধ্যায় কমপ্লেক্স নাম্বার সিস্টেম, জটিল সংখ্যা গোষ্ঠী নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু বেসিক জিনিসপত্র আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একেবারে ডাইরেক্ট সরাসরি কমপ্লেক্স নাম্বার নামে একটা অধ্যায় সম্পূর্ণ করেছো তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে। তো সেই চ্যাপ্টারের সাথে কিন্তু এই চ্যাপ্টারের কানেকশন আছে। যেমন জটিল সংখ্যার যে ডেফিনেশন তোমরা ওখানে পড়ে এসেছো, এখানেও ঠিক তাই। জটিল সংখ্যার যে কিছু ধর্ম পড়ে এসেছো, এখানেও ঠিক তাই। তারপরে যে মুখ্য আর্গুমেন্ট বা আর্গুমেন্ট মডুলাস যা ওখানে পড়ে এসেছো, এখানেও ঠিক তাই। তো আমি একেবারে সংক্ষেপে কিছু বেসিক টুকিটাকে আলোচনা করে সরাসরি পরীক্ষা আসে এমন অঙ্কগুলো নিয়েই মূলত আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, এটাই আমার বিশ্বাস। অবশ্যই ক্লাসগুলোই তোমরা না টেনে ধীরে স্থিরে করবে, এটাই আমার প্রত্যাশা। যদি সম্ভব হয় সম্পূর্ণ অধ্যায়ের ক্লাস আমি একটা পর্বে শেষ করে দেব, আর যদি বেশি বড় হয়ে যায় ভিডিও তাহলে 2টা লেকচার করব। তো আমার ইচ্ছা থাকবে এক লেকচারেই সম্পূর্ণ অধ্যায়টা তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদের হাতে পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। আসো আমরা মূল আলোচনাটা শুরু করি। তো দেখো, প্রথমেই আমি তোমাদেরকে একেবারে সংক্ষেপে জটিল সংখ্যার ডেফিনেশনটা একটু আলোচনা করি। আমরা এখানে কিন্তু আমাদের উচ্চ লেভেলের আলোচনা, আমাদের ইন্টার লেভেলের যে আলোচনা আমরা শিখে এসেছি তারপর থেকে আমরা আলোচনা করব। যেমন কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশনটা এখানে এইভাবে আছে: a প্লাস ib আকারের সংখ্যাকে তোমার জটিল সংখ্যা বলে। a প্লাস ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়, যেখানে ইন্টারেস্টিং বিষয় হলো a আর b উভয় কিন্তু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। আর আই এর পরিচয়টা কি আমরা বিস্তারিত কিন্তু যাচ্ছি না, আমরা সংক্ষেপে আলোচনা করতেছি। আই এর পরিচয় হলো আই এর মান √(-1), অর্থাৎ তোমরা জানো যে তোমরা পড়েছো এগুলি, আই স্কয়ার ইকুয়াল টু তোমার -1। এখান থেকে আই এর মানটা আই স্কয়ার ইকুয়াল টু -1, বা মানে আই কে আমরা যদি বর্গ করি সেখান থেকে আই স্কয়ার ইকুয়াল টু -1 আসে। তো এজন্য স্মার্টলি যদি কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশনটা দেওয়া হয়, কমপ্লেক্স নাম্বারকে বলা হয় a প্লাস ib such that a, b belongs to r, i এর পরিচয় হলো √(-1). এই হলো তোমার কমপ্লেক্স নাম্বারের স্মার্ট ডেফিনেশন। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা a প্লাস ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলবো, যেখানে i এর মান হলো √(-1) আর a আর b হলো আমাদের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। ঠিক আছে? জার্মান গণিতবিদ কার্ল গাউস আমাদেরকে জটিল সংখ্যা সম্বন্ধে ধারণা দেন। কি নাম? কার্ল গাউস, মানে গস আর কি, বা ইংলিশ আমরা যেটাকে গস বলি। উনি জটিল সংখ্যার ধারণা দিয়েছেন। আর আই এর ধারণা দিয়েছেন কিন্তু অয়েলার। উনি জটিল সংখ্যার কি দিয়েছে? ধারণা দিয়েছেন। জটিল সংখ্যার বাস্তব ও কাল্পনিক অংশ
এই ধরো একটা জটিল সংখ্যা a প্লাস আইবি, আমি বইয়ের থেকে কিছু বেসিক একটু আলোচনা করতেছি। এটাকে বলা হয় বাস্তব অংশ আর কাল্পনিক অংশ বলা হয় এটাকে। ধরো কোথাও এইভাবে যদি লেখা থাকে রিয়াল আর এই দিয়া a প্লাস আইবি, এটার অর্থ দাঁড়ায় এ মানে বাস্তব অংশটা। আর যদি কোথাও লেখা থাকে ইমাজিনারি a প্লাস আইবি, এটার অর্থ হলো কাল্পনিক অংশ তোমার শুধু বি। আর a প্লাস আইবি যে জিনিসটা, এটাকে সংক্ষেপে আমরা এরকম লিখি a, b দ্বারা লেখা হয়। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছ। ধরো কোথাও যদি থাকে 3 প্লাস 4i বা i4, এটাকে আমরা জটিল সংখ্যার ফর্মুলায় আমরা লিখি 3, 4। আবার ধরো কোথাও আছে তোমার একেবারে শুধু একটা i আছে, এটার আমরা কিভাবে দেখো জটিল সংখ্যা নিয়ে আসি 0 প্লাস 1i। ওকে, 1i। জটিল সংখ্যার বেশ কিছু ধর্ম আছে, তার মধ্যে প্রথমে ধর্মের আগে আমাদের একটা কথা, অনুবন্ধী জটিল সংখ্যা। আমি তোমাদের সাথে কিন্তু প্রথমেই বলে নিয়েছি, আমি কিছু বেসিক আলোচনা করতেছি টুকিটাকি। ধরো a প্লাস আইবি যদি একটা জটিল সংখ্যা হয়, তার অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী a প্লাস আইবি এর অনুবন্ধী জটিল সংখ্যা হলো a মাইনাস আইবি। a প্লাস আইবি এর অনুবন্ধী জটিল সংখ্যা হলো a মাইনাস আইবি। তো ধরো এই জটিল সংখ্যাটাকে যদি আমরা z দ্বারা প্রকাশ করি, তাহলে তার অনুবন্ধীটা হবে a z বার a মাইনাস আইবি। আবার কোথাও যদি ধরো এরকম দেওয়া থাকে a প্লাস আইবি বার, এটার মানে কিন্তু a মাইনাস আইবি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি আগে থেকেই। এরপরে আসো জটিল সংখ্যার মডুলাস। জটিল সংখ্যার মডুলাস z ইকুয়াল টু, যদি দেওয়া থাকে ধরো a প্লাস আইবি, তার মডুলাসকে আমরা, এগুলো হয়তো তোমরা অনেকে মনে মনে বলতেছো, আমরা তো এগুলো জানি। হ্যাঁ, তোমরা তো জানোই, তারপরেও আমি একটু তোমাদের অতীতটা মনে করে দিচ্ছি আর কি। তো এটার মডুলাস হলো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এটার আর্গুমেন্ট মানে ওই যে কোণ। যাই হোক, যদি দরকার হয় আমি ভিতরে আলোচনা করবো, এগুলো না হয় করবো না। ধরো এই একটা জটিল সংখ্যার অবস্থান যদি হয় এই, তাহলে এই যে একটা কোণ উৎপন্ন করলো, এই কোণটাকেই, এটা হলো a, ধরো এটা হলো b, এই আর্গুমেন্ট বলে। আমি সংক্ষেপে বলছি, আরো অনেক কথাবার্তা আছে আর্গুমেন্টের। তো আর্গুমেন্ট বার থিটা দ্বারা প্রকাশ করলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স b বাই a, বা এটাকে যদি আমরা x প্লাস iy দ্বারা প্রকাশ করি, তখন টেন ইনভার্স y বাই x হয়। এই মূল কথা হলো মডুলাসকে আমরা এইভাবে পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ করব, এটাই হলো মেইন কথা। যদি তোমার z ইজ ইকুয়াল টু x প্লাস iy হয়, তাহলে মডুলাসটা হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আইটা কিন্তু এখানে আসতেছে না, ঠিক আছে। এই হলো মোটামুটি কিছু বেসিক ধারণা। এরপর আসো জটিল সংখ্যার ক্ষেত্রে কিছু ধর্ম আছে। আমাদের ধর্মগুলো অবশ্য তোমরা জানো। তো জটিল সংখ্যার যোগ আর বিয়োগ, ধরো দুটি জটিল সংখ্যা অনুবন্ধী নয় এমন দুটি জটিল সংখ্যা যদি যোগ করা হয়, তাহলে যোগফল জটিল সংখ্যা হবে। ধরো 2 প্লাস i3 7 প্লাস i4, এই দুইটা জটিল সংখ্যা যদি আমরা যোগ অথবা বিয়োগ করি, ধরো প্রথমে যোগ করলাম 4 3 7, এখানে 9, তার মানে কি এটা আরেকটা জটিল সংখ্যা আসছে না? তার মানে অনুবন্ধী নয়, অর্থাৎ এটা ধরো 2 প্লাস i3, তার অনুবন্ধী হলো এটা। তাহলে এখানে কিন্তু একটাতে একটা বিয়োগ করলে, যোগ করলে কিন্তু কাটা যায়, প্লাস একটা মাইনাস একটা কাটা, তার মানে জটিল সংখ্যা থাকতেছে না। তো অনুবন্ধী নয় এমন দুইটি জটিল সংখ্যার যোগফল বা বিয়োগফল সবসময় কিন্তু জটিল সংখ্যা। আর জটিল সংখ্যার গুণফল, ভাগফল জটিল সংখ্যা। যাই হোক, আর আরেকটা কথা হলো, আমি জটিল সংখ্যার বেসিক্যালি কয়েকটা ধর্ম নিয়ে কথা বলে ফেলছি।
তো আরেকটা ইম্পর্ট্যান্ট ধর্ম, ধরো a প্লাস আইবি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই জটিল সংখ্যাটার মান 0 হলে বাস্তব অংশ 0, অবাস্তব অংশ 0। এই জিনিসটা আমাদের জানতে হবে। আবার দুটি জটিল সংখ্যাকে যদি আমরা সমান বলি, এটা একটা ধর্ম। আর ধরো a প্লাস আইবি ইকুয়াল টু সি প্লাস আইডি, এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা। এখন আমরা দুইটা জটিল সংখ্যা কিন্তু আমরা সমান বলে ফেলছি এখানে, ঠিক আছে। দুইটা জটিল সংখ্যাকে সমান হওয়ার শর্ত হলো বাস্তব অংশ সমান বাস্তব অংশ, অর্থাৎ a সমান সমান c আর b সমান সমান d। এ হলো দুইটি জটিল সংখ্যা সমান হওয়ার ধর্ম, অর্থাৎ বাস্তব অংশ সমান বাস্তব অংশ, অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ। এখন আমাদের আরো কয়েকটা সিরিজ এখানে দরকার হয়, আমি একটু সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর একটা সূত্র আছে অয়েলারের। তার আগে অয়েলার একটা সূত্র আমরা ব্যবহার করব, a টু দি পাওয়ার e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু, আমরা পরবর্তী চ্যাপ্টারে কিন্তু এই বিষয়টা বিস্তারিত জানবো, cos থিটা প্লাস i sin থিটা। এটাকে বলা হয় অয়েলারের সূত্র। ইহা অয়েলারের সূত্র, ই টু দি পাওয়ার i থিটা। তাহলে যদি এরকম দেওয়া থাকে ই টু দি পাওয়ার ধরো 7 থিটা, কথার কথা, তাহলে আমরা লিখতে পারবো তোমার ই টু দি পাওয়ার i থিটা, তাহলে cos প্লাস i sin থিটা, তাহলে ই টু দি পাওয়ার 7 থিটা প্লাস i ই টু দি পাওয়ার 7 থিটা। এখন এখানে হয়তো তোমরা বলতে পারো যে এখানে তো 7 ঢুকলো, এখানে থিটার সাথে 1 আছে। যাই হোক, আমরা বিস্তারিত এটা পরের চ্যাপ্টারে গেলে জানবো, ঠিক আছে। পরের চ্যাপ্টারে আমরা জানবো। আপাতত আমরা শুধু এটা মনে রাখবো, ই টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা। এই সূত্রটা আমরা মনে রাখবো, এটা হলো অয়েলারের সূত্র। এটা আমাদের অঙ্ক করতে কোনো জায়গায় কাজে লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আগেই বলেছি আমি সরাসরি পরীক্ষামুখী আলোচনা করব এই চ্যাপ্টারটা। তো তারই ধারাবাহিকতায় আমি কিছু বেসিক আলোচনা করার পরেই এখন সরাসরি চলে যাচ্ছি সলভড এক্সাম্পলে। এগুলো আমি কিছুই করাবো না, এগুলো তোমরা নিজেরাই পারবে। তাছাড়া এগুলো আমাদের পরীক্ষাও আসবে না। আমরা ডাইরেক্ট আমি এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করব। আমি আগে প্রশ্নটা খাতায় লিখে নিচ্ছি, তারপর খাতায় করে তোমাদেরকে লজিক্যালি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে মডুলাস আর্গুমেন্টের একটা একটা করে অঙ্ক করব, ঠিক আছে। আমাদের ভিতরে কিন্তু আরো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তো সেই জন্য আমি ওইগুলাতে ফোকাস দিব বেশি। এই যে আমাদের সবচেয়ে অধ্যায়ের সবচেয়ে লোভনীয় অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক হলো এই এক্সাম্পল 22, ঠিক আছে। এরপর আরো আছে অবশ্য, ইনশাল্লাহ আমি ধাপে ধাপে সবগুলো আলোচনা করব। তো তোমাদেরকে ধৈর্য ধরে ক্লাসটা উপভোগ করতেই হবে। দেখো সলভড এক্সাম্পলের এক্সাম্পল 2, যদি z1 ইকুয়াল টু 4 প্লাস 3i এবং z2 ইকুয়াল টু 5 মাইনাস i হয়, তবে দেখাও যে z1 প্লাস z2 এর পরম মান লেস দেন z1 এর পরম মান প্লাস z2 এর পরম মান। আবার মাইনাস করলে এই পাঁচটা বড়, এটা গ্রেটার দেন। আর যোগ করলে যোগ অবস্থা আলাদা আলাদা বিশ্লেষণ করলে বিশ্লেষিত অংশ বড় হয়, আর বিয়োগের বেলায় বিশ্লেষণ করলে ছোট হয়। একটা গ্রেটার দেন, একটা গ্রেটার দেন, একটা লেস দেন। আর এই মানের সাপেক্ষে প্রমাণ করতে হবে। তো এখানে আমরা সলিউশনটা শুরু করে দিলাম। লেখা এখানে z1 ইকুয়াল টু 4 প্লাস 3i, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি z1 এর পরম মান, ওই যে একটু আগে শিখালাম 4 স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার যেমন বলছিলাম 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখানে 4 4 16, 3 3 9, 16 9 25, 25 এর বর্গমূল 5। আবার এবং z2 এর পরম মান √5 স্কয়ার প্লাস এখানে i এর
সহগ হলো -1, তাহলে -1 হোল স্কয়ার, 5 5 25, 1 1 1 √26। এখন আমাদের এই যে শর্তগুলো ফিল আপ করার জন্য আমরা যোগ বিয়োগ সবগুলা মান বের করতে হবে। z1 প্লাস z2 প্রথমে বের করি, z1 প্লাস z2। আচ্ছা, এখানে একটু লিখে নিই, z2টাও লিখে নিই, z2 ইকুয়াল টু 5 মাইনাস i, তাহলে 4 প্লাস 3i প্লাস 5 মাইনাস i, 4 5 9, 3i থেকে i গেলে 2i। এখন এটার পরম মানটা কত হবে? 9 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 9 নং 81, 9 নং 81, 2 দুগুণে 4, তাহলে 85 √85। এরপর আসো z1 মাইনাস z2, এখানেও আমরা 4 প্লাস 3i মাইনাস 5 মানে হচ্ছে প্লাস i, 4 থেকে 5 গেলে কত হয়? -1, তাই না? আর এখানে 3i এর প্লাস i হলো 4i, তাহলে এটার পরম মান হলো √-1 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। তোমার 4 4 16, 16 আর 1 17, √17। আমরা মানগুলো বের করে নিলাম কিন্তু অনেক চমৎকার করে। এখন আমাদের যে মূল অঙ্ক দেখো, z1 প্লাস z2 এর পরম মান আমাদের হলো কত? z1 প্লাস z2 এর মান হলো √85। এখানে আমাদের ক্যালকুলেটর সাহায্য নিতে হবে আর কি। ধরো 5 প্লাস √26, এটা কিভাবে লিখলো দেখো, মানে বুঝাইতে তুমি ক্যালকুলেটর ক্লিক করে দেখতে 5 প্লাস √26 কেন লিখলো। এই যে 5 মানে হলো এই যে এটা 5 মানে হলো z1 এর পরম মান, আর √26 মানে হলো z2। ঠিক আছে, এখন এর তুমি ক্যালকুলেটর ক্লিক করে দেখবে যে √26 এর সাথে 5 যোগ করলে যে ফলাফল আসবে এই √85 তার থেকে ছোট, অর্থাৎ এই পাঁচটা বড়। তো এটা মানে হলো, এখন তুমি হয়তো বলতে পারো আপনি দুনিয়াতে এত সংখ্যা থাকতে এই দুইটার সাথে কম্পেয়ার করলেন কেন? আমরা তো প্রমাণের স্বার্থে কাজ করি, তাই না? এটার মানে হলো z1, এটা মানে z2, অন্যগুলো আইনে আমাদের কি লাভ হবে? আমাদের তো প্রমাণে যেটা দরকার আমরা ওইটাই নিয়ে আসবো। এরপর আসো এবং z1 মাইনাস z2, তাহলে এখানে কিন্তু লেস দেন এসে গেছে, তার মানে এত এর মান এত ইজ লেস দেন এত। আবার এটা z1 মাইনাস z2 এর মান পেলাম √17, এটা হবে গ্রেটার দেন, ওই যে প্রশ্ন অনুযায়ী z1 এর মান হলো 5 মাইনাস √26, মানে √26 ধরো 4 ছেড়ে 16, 5 5 25, ধরো এটা 5 আছে একটু বেশি, এটা হলো 5, তো 5 আসতে একটু বেশি যেহেতু এটা মানে মাইনাস চলে আসবে, অটোমেটিক এই পাশ বড় হয়। তাহলে এখান থেকে আমরা ওই যথারীতি এটার মান হলো z1, এটার মান হলো z2। ওকে, তাহলে ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেলাম, অতএব z1 প্লাস z2 এর মডুলাস ইজ লেস দেন z1 প্লাস z2 এবং z1 মাইনাস z2 এর পরম মান ইজ গ্রেটার দেন z1 মাইনাস z2। প্রমাণ হয়ে গেল, কিন্তু প্রমাণিত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই জায়গায় এসে কিন্তু একটা লজিক্যাল ব্যাপার অ্যাপ্লাই করা হয়েছে। এক্সাম্পল 7-এ এই কোশ্চেনটা নিউতে তোমার 14 সালে এসেছে। দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাহাদের যোগফল 6 এবং গুণফল 18। অনেক সহজ একটা অঙ্ক। তো দুইটি জটিল সংখ্যা নির্ণয় করতে বলছে। প্রথমে আমরা ধরে নিতেছি, ধরি জটিল সংখ্যা দ্বয় z1 ও z2। তাহলে প্রশ্নে বলছে যে জটিল সংখ্যা
দয়ের যোগফল হলো 6, অর্থাৎ z1 প্লাস z2, এই জটিল সংখ্যা দুইটা যোগ করলে তোমার হবে 6 এবং গুণফল 18। তাহলে আমরা লিখে নিতে পারি গুণফল মানে z1 ইন্টু z2 18। এটার নাম দেওয়া সমীকরণ নাম্বার 1, এটার নাম দেওয়া সমীকরণ নাম্বার 2। এখন ওই যে তোমার ছোটবেলায় যে ক্যালকুলেশন করছো সেই নিয়মে z1 প্লাস z2-র মান আছে, z1 মাইনাস z2-র মান বের করতে হবে সূত্র প্রয়োগ করে। আমরা জানি z1 মাইনাস z2 হোল স্কোয়ার ইকুয়াল টু z1 প্লাস z2 হোল স্কোয়ার, মানে a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab। সেই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করে দিলাম অষ্টম শ্রেণীর। তাহলে z1 মাইনাস z2 এটার মান বের হবে, এটা স্থির থাকবে। আর z1 প্লাস z2-র মান হলো 6, তারপরে স্কোয়ার 4, z1 z2-র মান হলো 18। এখন z1 মাইনাস z2 হোল স্কোয়ার 6 6 36, 6 48। তাহলে এখানে আমাদের 36 4 18 তোমার 72, বিয়োগ করলে থাকতেছে 36 থেকে 72 বিয়োগ করলে মাইনাস 36, z1 মাইনাস z2 হোল স্কোয়ার। দেখো এটাকে মাইনাসের বদলে আমরা লিখতে পারি i, মানে মাইনাস বলতে এটা তুমি চিন্তা করো, এটা -1 ইন্টু 36 যদি তুমি বিবেচনা করো, -1 ইন্টু 36, তো -1-এর বদলে আমরা লিখতে পারি i, তার মানে 36 -1-এর বদলে i স্কোয়ার, -1-এর বদলে i স্কোয়ার। তাহলে z1 মাইনাস z2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা অর্থাৎ কি 6i হোল স্কোয়ার, তাই না? এটা জাস্ট এই অংশটা লিখতে হবে না, আমি তোমাদের বোঝার জন্য লিখছি আর কি। তাহলে 6i হোল স্কোয়ার অর্থাৎ প্লাস মাইনাস 6i হবে z1 মাইনাস z2 এর মান। তাহলে এখন এখানে কিন্তু আবার এখন দুইটা মান বাইর হয়েছে, একটা প্লাসের একটা মাইনাসের। তো আমরা লিখতে পারি এইভাবে জিনিসটাকে, এখানে উভয় পক্ষে বর্গমূল প্রয়োগ করছি। হ্যাঁ, z1 মাইনাস z2, এখানে স্কোয়ার রুট কাটা গেছে, আর এখানে প্লাস মাইনাস 6i। তাহলে আমরা লিখতে পারি z1 মাইনাস z2 ইকুয়াল টু 6i প্লাস 6i আর কি, এবং z1 মাইনাস z2 ইকুয়াল টু আর একটা হলো মাইনাস 6i। এটা হলো 3, এটা হলো 4। তাহলে আমরা এই 1 আর 2 খেয়াল করো, এই 1 আর 2 আমরা যদি যোগ করি কি আসতেছে, 1 আর 3 যদি যোগ করি আমরা পাচ্ছি হলো এই যে z1 যোগ করলে 2z1 প্লাস z2 মাইনাস z2 কাটা, আর 6a আর 6i যোগ করলে 6 প্লাস 6i, এখানে 2z1, এখানে তোমার 6 আর 6i কমন যায়, 6 কমন যায় কিন্তু এখানে, কিন্তু আমরা 6 কমন নিব না, এই পাশে যেহেতু 2 আছে এখান থেকে 2 কমন হলে 3 প্লাস 3i, ওই যে 2 কাটার জন্য 6 কমন নিয়ে লাভ নাই, z1 ইকুয়াল টু 3 প্লাস 3i। একইভাবে আমরা যদি একেবারে সিমিলারভাবে 1 থেকে 3 বিয়োগ করি তাহলে z1 কাটা যাবে, আর এটা হবে z2 ইকুয়াল টু ওই যেখানে যেহেতু বিয়োগ করব 3 মাইনাস 3i আসবে। ক্যালকুলেশনটা তোমরা প্রয়োজনে নিজেরা করে দেখতে পারো, এটা আসবে। এখন তোমরা বলতে পারো যে এটার সাথে 3 ক্যালকুলেশন করলেন কেন, 4 করেন না কেন? 4 করলে একই আসবে, মানে তখন যোগ করলে আসবে এটা আর বিয়োগ করলে আসবে এটা, মানে 1 আর 4 আমরা ক্যালকুলেশন করলে সেম ফলাফল আসবে, 1 এবং 4। ঠিক আছে, তাহলে আমরা আমাদের z1 এবং z2 কিন্তু পেয়ে গেলাম।
অতএব নির্ণয় জটিল সংখ্যাদ্বয়। অতএব এখান দিয়ে লিখে দিচ্ছি নির্ণয় জটিল সংখ্যাদ্বয়। 3 + 3i 3 - 3i অ্যান্সার। ওকে, সিমিলারলি আরেকটা অঙ্ক আছে এখানে, কিন্তু এই 7b, এটা তোমাদের SW দিলাম, 7bটা তোমরা করবা। দেখো এরপরে আসো এক্সাম্পল 15, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এখানে বলা আছে যদি z1 z2 zn বিলংস টু c হয়, অর্থাৎ এগুলা জটিল সংখ্যা হয়, তবে দেখাও যে z1 + z2 মডুলাস z1 + z2 লেস ইকুয়াল মডুলাস z1 + z2, অর্থাৎ দুইটি জটিল সংখ্যার যোগফলের মডুলাস আর জটিল সংখ্যা দুইটি আলাদা আলাদা মডুলাস করলে সেই পাঁচটা হয় এটা সমান বা বড়। এইভাবে দুইটা জটিল সংখ্যা না নিয়ে তিনটা চারটা, তিনটা নিলেও একই আসবে, যেটা প্রশ্ন 2 নম্বরে আছে, কিন্তু 2 নম্বর আমাদের দরকার নাই, আমরা 1 করলেই যথেষ্ট। তবে 2 নম্বর ওই 1 নম্বরটা একটু ব্যবহার করে দিলেই 2 নম্বরটা হয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা এখন 1 নম্বরটা করি, প্রয়োজনে 2 নম্বরটাও করে ফেলতে পারো, একটা লাইন বৃদ্ধি করলে 2 নম্বর হয়ে যায়। এইভাবে 3টা 4টা যতই নাও এভাবে বিশ্লেষণ করলে অংশটা বড় হয় আর কি। তো মূলত আমাদের কোশ্চেন ইম্পর্টেন্ট হলো প্রথমটা। আমরা সলিউশনটা শুরু করি। এখানে সলিউশনটা শুরু করার আগে কিছু এই জটিল সংখ্যার কিছু প্রপার্টিজ বা ধর্ম ব্যবহার হবে, সেই জিনিসগুলো আমরা একটু আগে লিখে নিতেছি। এখানে যেমন জটিল সংখ্যার একটা ধর্ম আছে যে জটিল সংখ্যার মডুলাসের উপর স্কোয়ার, যেমন z² = z বার। z বার মানে হলো এই যে অনুবন্ধী বা কনজুগেট জটিল সংখ্যা, কনজুগেট জটিল সংখ্যা। তারপরে আরও একটা ধর্ম আছে z1 + z2, এইভাবে যদি কনজুগেট দেওয়া থাকে এটাকে আমরা এইভাবে আলাদা আলাদা করে লিখতে পারি। আবার যদি এরকম দেওয়া থাকে z1 z2, এ ধরো এটার উপর কনজুগেট, এটার উপরে কনজুগেট, মানে দুইটার উপরে কনজুগেট আর z-টার উপরে এক্সট্রা কনজুগেট। তাহলে এখানে এটাকে যখন এই কনজুগেটটা উঠানো হয় বা মডুলা এই ভারটা উঠানো হয়, তখন এই z1 বার z2, এই যে এখানেও বার আছে এখানেও, মানে এটা আর এটা কনজুগেট, মানে দুইবার বিপরীত করলে মূল জিনিসটা পাওয়া যায়। প্রথমে z2 এর কনজুগেট উঠালে ধরো z2 এর কনজুগেট আর এই কনজুগেট দুইটা মিলে ফ্রেশ z2 পেয়ে গেলাম। তুমি কল্পনা করো একটা জিনিসকে, ধরো তুমি প্রথমে স্বাভাবিক আছো, তোমার উল্টাই দিয়েছে, তোমার মাথা নিচে গেছে, আরেক উল্টা নিয়ে দিয়েছে, তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে না? ঠিক এরকম এটাকে দুইবার কনজুগেট করছে, বিপরীত করছে, z2 হয়ে গেছে। এরপরে আরও যে ধর্মগুলা ব্যবহার হবে z + z বার, অর্থাৎ কোনো একটা জটিল সংখ্যা তার কনজুগেট জটিল সংখ্যা যদি যোগ করা হয় বিপরীত আর কি, ধরো 3 + 2i 3 - 2i যদি যোগ করা হয় 3 × 3 = 6, এই জটিল অংশটা কাটা যায়, মানে রিয়েল সংখ্যা সৃষ্টি হয়, তাই না? রিয়েল নাম্বার সৃষ্টি হয়, এই কথাটা বলছে। কোনো একটা সংখ্যা তার কনজুগেট সংখ্যা যোগ করলে আসবে রিয়েল z। ও এখানে 3 × 3 = 6, মানে ডবল হয়ে গেল, তো 2 রিয়েল z, মানে অবাস্তব অংশটা থাকবে না, বাস্তব অংশটাই চলে আসবে 2 রিয়েল z। এই রিয়েল z এর মানটা আবার এইভাবে 2 z বার, মানে 2 z বার, এই মানের থেকে এই মানটা আবার বড় বা সমান। এরপরে আরও যে ধর্মগুলা ব্যবহার হবে z1 z2, এই পরম মান z1 z2, এটাকে আলাদা করলে z1 × z2। এরপরে আসো সর্বশেষ যে প্রপার্টিসটা ব্যবহার হবে, z1 এর মডুলাস আলাদা আলাদা মডুলাস, মানে
কোনো একটা জটিল সংখ্যার মডুলাসের মান যা হবে তার কনজুগেটের মডুলাসের মান তাই হবে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমি কি লিখলাম? এগুলো লিখলাম মূলত জটিল সংখ্যার বিভিন্ন প্রপার্টিস। তবে আমাদের এই প্রমাণটার ভিতরে এটা ব্যবহার হবে। এমনিতে আমার মূল অঙ্কটা বেশি কঠিন না, একেবারে সহজ। তাহলে দেখো আমরা এই যে আমাদের প্রমাণের লেফট সাইডটা দিয়ে শুরু করতেছি। অনেক সুন্দর একটা অঙ্ক। এখন সুতরাং মানে হলো এই জিনিসগুলো এটার ভিতরে ব্যবহার হবে আর কি। z1 প্লাস z2 এর মডুলাস হোল স্কোয়ার। এটাকে দেখো আমরা একেবারে প্রথম প্রপার্টির সাহায্যে লিখতে পারি। z1 প্লাস z2 মডুলাস মানে হলো একটা স্বাভাবিক আর একটা কনজুগেট। তাহলে এই স্বাভাবিক আর একটা হলো কনজুগেট। ওকে, এবার ইন্টারেস্টিং বিষয় হলো আমরা সেকেন্ড প্রপার্টিসটা ব্যবহার করব। মানে ধাপে ধাপে শুধু আমরা প্রপার্টিসগুলোই ব্যবহার করব। z1 প্লাস z2 এই যে কনজুগেট, মানে এই যে এই ধর্মটা, এটাকে এইভাবে আলাদা করে দিতে পারি। তাহলে z1 কনজুগেট z2 কনজুগেট। ওকে, এবার স্বাভাবিক সিস্টেমে আমরা ডান সাইডে গুণ করব। z1 কনজুগেট প্লাস z1 z2 কনজুগেট, আবার z1 z2 আর z2 কনজুগেট। এভাবে আমরা লিখে নিতে পারি। ঠিক আছে, মানে গুণ করে নিলাম আর কি। এখন আমরা লিখতে পারি z1 প্লাস z2 মডুলাস। এখানে z1 এই দেখো এই প্রপার্টিজ অনুযায়ী z বার হলো z মডুলাস হোল স্কয়ার। ঠিক এখানেও z1 বার, তার মানে z1 বার হোল স্কয়ার। এরপরে আসো এখানে আমাদের হলো এটা হলো z1 z2 বার, এটা হলো z1 z2 বার। এটাকে একটু কারিশমা করবো আমরা এখন। ধরো z1 z2 বার, এটাকে আমরা, এটা হলো z1 z2 বার। আচ্ছা, এখানে z2 বার এইভাবে আমরা লিখতে পারি। মানে এ ধরো এটা পুরোটা একটা, এটা হলো তার কনজুগেট, আমরা বুঝালাম। এটা পুরোটা একটা, এটা তার কনজুগেট। এই মানে এই বৈশিষ্ট্যটা আনার জন্য এই যে এটা হলো ধরো একটা জটিল সংখ্যা, এটা তার কনজুগেট জটিল সংখ্যা। তো দুইটা যোগ করলে কি হবে? দুইটা যোগ করলে আসবে হলো তোমার 2 রিয়েল z ইকুয়াল টু আসে, কিন্তু এখানে ইকুয়াল টু আসে। তাহলে সেই বৈশিষ্ট্যটা অ্যাপ্লাই করার জন্য, এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করার জন্য এটাকে যা আছে তা ঠিক রাখছে। এটাকে ধরে নিলাম এটা একটা, এই যে পুরোটা আস্তটা একটা জটিল সংখ্যা। এই যে আমার হাতের নিচে এটা হলো তার কনজুগেট জটিল সংখ্যা। এটা এখন কথা হলো এখানে তো তোমার z-টির উপরে তো কোনো কনজুগেট চিহ্ন নাই, এই জন্য এখানে যে একবার দুইবার দিলাম, এই যে এটার মতো আর কি, দুইবার দিলে এটা ফ্রেশ হয়ে যায়, তার মানে নাই। আচ্ছা, এখানে এটা যেরকম z1 মডুলাস হোল স্কয়ার লিখলাম, এটাকে আমরা একইভাবে লিখতে পারি z2 মডুলাস হোল স্কয়ার। ওকে, তাহলে z1 প্লাস z2 হোল স্কয়ার। এখন z1 মডুলাস স্কয়ার, এটাকে এই প্রপার্টিজ অনুযায়ী আমরা লিখতে পারি। দেখো, জটিল সংখ্যা প্লাস তার অনুবন্ধী জটিল সংখ্যা যোগফল হলো 2 রিয়েল জটিল সংখ্যাটা, মানে 2 রিয়েল z, মানে বাস্তব সংখ্যা আর কি। কোনো একটা সংখ্যা জটিল সংখ্যা, তার অনুবন্ধী জটিল সংখ্যা যোগফল হলো বাস্তব সংখ্যা। এখানে একটা 2 আসবে, ওই যে এখানে যখন দেখাইছিলাম ধরো 3 3 6, মানে 2 × 3 না, 2 রিয়েল z প্লাস এখানে যা আছে তাই থাকবে। ঠিক আছে, ও এখানে তো সরি, এখানে যেহেতু z1 z2 বার আছে, মানে এখানে জটিল সংখ্যা বলতে পুরোটা, তাহলে z1 z2
মডুলাস, সরি z1 z2 কনজুগেট, কারণ এটা জটিল সংখ্যা, এটা তার অনুবন্ধী জটিল সংখ্যা। z1 z2 বার হলো আস্ত, আমার এখানে z এর ভূমিকায় আছে আর কি, এই যে এখানের মতো, এখানে এই যে z আর আমার হলো z1 z2, ঠিক আছে, কনজুগেট প্লাস z2 মডুলাস। এখন পরের প্রপার্টিসটা দেখো, এই দেখো, এটাকে যদি আমরা এটা লিখি, মানে রিয়েল z না লিখে যদি পরম মান z লিখি বা মডুলাস z লিখি, তখন কিন্তু এই পাঁচটা বড় হয়ে যায়। তো সেই অনুযায়ী আমাদের এখানে আমরা যদি এখানে রিয়েল শব্দটা উঠাইয়া দিই, তাহলে আমার এখানে ঠিক তাই আসবে, কিন্তু এখানে আসবে হলো এই সমানের পরিবর্তে গ্রেটার লেস ইকুয়াল চিহ্নটা আসবে, মানে এই পাশটা বড় হয়ে যাচ্ছে, z1 আর এখানে আমি লিখতেছি z1 z2 z1 z2। দেখো রিয়েল শব্দটা উঠে দেওয়ার সাথে সাথে মানে এই মানের চেয়ে এই মানটা বড়, এই জন্য এখানে সমান চিহ্নটা হয়ে গেল তোমার লেস দেন, এই পাশটা লেস হয়ে গেল আর কি, এই পাশটা বড় হয়ে গেল, আর এটা যা আছে তা। তারপরের আবারও আরেকটা প্রপার্টিজ আছে, এইভাবে যখন এই মডুলাসের ভিতরে দুইটা সংখ্যা গুণাকারে থাকলে এইভাবে তাদেরকে আলাদা করা যায়। তো সেই আলোকে লিখতেছি z1 প্লাস z2 মডুলাস হোল স্কয়ার, আর এখানে z1 স্কয়ার প্লাস 2 আলাদা করে লেখা যায় z1 z2। আচ্ছা, এখানে আরেকটা কথা দেখো, এখানে একটা প্রপার্টিজ আছে যে মডুলাস z ইকুয়াল টু কনজুগেট মডুলাস z, মানে এটার এটার মানের কোনো তফাৎ নাই। তো ঠিক এখানে z1 আর z2 এর মডুলাস, তাই না? তো z2 এর মানে ইচ্ছা করলে আমি কনজুগেটটা না দিলেও মানের কোনো পরিবর্তন হয় না। আমরা নর্মালি এটা পরের লাইনে করার কথা আর কি, এখানে করে দিলাম, একটা লাইন স্কিপ করলাম, z2 হোল স্কয়ার। এখন দেখো আমাদের ছোটবেলার যে সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো a, এটা হলো b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর বাম্পার যা আছে তাই থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি z1 প্লাস z2 হোল স্কয়ার লেস ইকুয়াল z1 প্লাস z2 হোল স্কয়ার, ছোটবেলার সূত্র। এখন উভয় পক্ষ থেকে আমরা স্কয়ারটা বাদ দিয়ে দিতে পারি রুট দিলে, তাহলে z1 প্লাস z2, এখানে থাকে z1 প্লাস z2, স্কয়ার বাদ দিলাম, তার মানে কি আমার প্রমাণটা কিন্তু হয়ে গেল প্রমাণিত। এখন দ্বিতীয় অংশটা প্রমাণ করার জন্য, দ্বিতীয় অংশটা অল্প একটু আমরা যদি এই প্রথমটা দ্বিতীয় অংশটা প্রমাণ করার জন্য এটাকে ধরো 1 বলতে পারি, প্রথম অংশটা পুরোটা প্রমাণ করে আসতে হবে। আসার পরে এখানে অতিরিক্ত একটা অংশ, আমি আবার বলতেছি দ্বিতীয়টা তো পরীক্ষা আসে না নরমালি, যদি আসে তাহলে প্রথমটা পুরো প্রমাণ করে আসার পরে এই অতিরিক্ত আমাদের যে অংশটা করতে হবে সেটা আমি করতেছি। z1 প্লাস z2 প্লাস z3, এটাকে লেখা যায় z1 প্লাস z2 প্লাস z3। এইভাবে যদি আমরা লিখি z1 প্লাস z2 প্লাস z3, একটা বিষয় খেয়াল করো, একটু আগে আমরা শিখছি যে এইভাবে থেকে যদি আলাদা করে দেওয়া হয় তা আলাদা অংশটা বড় হয়। ঠিক এখানে আমরা z1 কে একটা ধরলাম আর z2 প্লাস z3 কে যদি আমরা আরেকটা ধরি, তাহলে দুইটা যখন আলাদা হয়ে যায়, এই যে আমাদের একটু আগের ফর্মুলা অনুযায়ী এই পাশটা বড় হয়ে যায় বা সমান হয়ে যায়। সিমিলারলি z1 প্লাস z2 প্লাস z3 মডুলাস, আবারও আমরা যদি আলাদা করি এই ধর্ম অনুযায়ী, এই পাশ বড়ই থাকে, তার মানে আমাদের দ্বিতীয় পার্টটা প্রমাণ হয়ে গেল। এইভাবে আমরা 3টা 4টা 5টা 10টা যাই বলুক আমরা প্রমাণ করতে পারবো। ঠিক আছে,
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা एग्जांपल 15 কমপ্লিট করলাম। 15 এর বিশেষ করে একটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো আমি 15 করছি, এরপর তোমাদেরকে এইচডব্লিউ দিতেছি। যদিও পরীক্ষা তোমাদের বিশেষ করে অনার্স পরীক্ষা কম আসছে, কিন্তু অন্যান্য পরীক্ষা আসছে অনেকবার দেখা যায়। एग्जांपल 17 বিশেষ করে 17 এর 1, এটা তোমাদেরকে ওই যে ওইটার বুদ্ধি খাটিয়ে করবে, তাহলে তোমাদের বুদ্ধি বাড়বে, মানে 15 নাম্বারটা ভালোভাবে স্বীকার করার পরে এটা করতে পারবে আর কি। তো তোমরা বাসায় করে ফেলবে। एग्जांपल 17 এর 1, এটা তোমাদেরকে এইচডব্লিউ হিসেবে দিলাম। ওকে, এখন আমি চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কে। তোমার বইয়ের আমি আর বেশি অঙ্ক করব না, 20, 21, 22 এই পাশের থেকে এগুলি করব। 20, 21, 22 বিশেষ করে 20। তো দেখো 20 নাম্বার কোশ্চেনটা যদি z1, z2 বিলংস টু c হয়, মানে কমপ্লেক্স নাম্বার হয়, তবে দেখাও যে z1 প্লাস z2 এর মডুলাস হোল স্কয়ার প্লাস z1 মাইনাস z2 মডুলাস হোল স্কয়ার ইকুয়াল টু 2z1 মডুলাস হোল স্কয়ার প্লাস 2z2 মডুলাস হোল স্কয়ার। তো এটা করার আগে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। দেখো আমরা একটা পর্যায়ে আসার পরে এইভাবে কিন্তু আমরা একটা লাইন পাই, z1 প্লাস z2 হোল স্কয়ার। এই লাইনটা, এটা আমরা एग्जांपल 15 এরকম একটা লাইন পেয়েছি। তো এই লাইনটা আমরা এখন ব্যবহার করব। এখানে আমাদের দরকার হবে সলিউশন। এখানে আমাদের এই যে বাম্পার দেখে আমরা কাজ করতেছি, z1 প্লাস z2 এর পরম মান হোল স্কয়ার ইকুয়াল টু z1 হোল স্কয়ার প্লাস z2 হোল স্কয়ার। এই যে একটু আগে তোমাদের যে লাইনটা দেখালাম সেই আলোকে লিখতেছি, জাস্ট ওই 2 এর অংশটা পরে লিখতেছি, 2 রিয়াল z1 z2। এটার নাম দাও সমীকরণ নাম্বার 1। একইভাবে যদি মাইনাস দেওয়া হয়, z1 মাইনাস z2 মডুলাস স্কয়ার z1 স্কয়ার প্লাস z2 মডুলাস স্কয়ার মাইনাস 2 রিয়াল z1 z2 এর মডুলাস। এটার নাম দাও সমীকরণ নাম্বার 2। এখন সমীকরণ 1 আর 2 যদি আমরা যোগ করি, যোগ করলে বাম পাশে z1 প্লাস z2 এর মডুলাস স্কয়ার প্লাস z1 মাইনাস z2 এর মডুলাস স্কয়ার ইকুয়াল টু, এখানে এই 2 রিয়াল z, এটা আর এটা কাটা যায়, আর এটা ডবল। দেখো মডুলাস z1 স্কয়ার মডুলাস z1 স্কয়ার, 2 মডুলাস z1 স্কয়ার, আবার z2 স্কয়ার z2 স্কয়ার প্লাস 2 z2 স্কয়ার। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল, প্রমাণিত। এখন এই অঙ্কটা কিন্তু একা আসে না, সাথে 21 কে নিয়ে আসে সম্ভবত পরীক্ষায়, কারণ এটা ব্যবহার হবে আমাদের एग्जांपल 21 এ গিয়া। এই एग्जांपल 20 যে ফলাফলটা, এটা एग्जांपल 21 এ গিয়ে ব্যবহার করব। ওকে, দেখো एग्जांपल 21, তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতেছো। দেখাও যে মডুলাস আলফা প্লাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মডুলাস ইকুয়াল টু আলফা প্লাস বিটার মডুলাস প্লাস আলফা মাইনাস বিটার মডুলাস, এই দুইটা মান সমান। তো আমরা লেফট সাইড ধরে কাজ করব। সলিউশন, আমরা এই বাম পক্ষটা আমরা খাতা লিখতেছি, আলফা প্লাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মডুলাস প্লাস মডুলাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ারের মডুলাস হোল স্কয়ার ইকুয়াল টু, ধরো ওই যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি আমরা ভাঙাই, তাহলে এটা a এটা b, আলফা প্লাস রুট ওভার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার a স্কয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আর কি। তাহলে a স্কোয়ার আর বি স্কোয়ারটা আগে লিখতেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2ab তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, একটু আগে আমরা যে থিওরামটা শিখলাম ওই যে 20 নাম্বার, সেই আলোকে আমরা এটা কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, তো একটু আগে যে এক্সাম্পল 20 অনুযায়ী আমরা লিখতে পারি এটা 2 আলফা স্কোয়ার প্লাস 2 এটা বিটা স্কোয়ার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। এইভাবে আমরা এই অংশটাকে লিখে ফেলতে পারি, তাই না? খেয়াল করো। আর এখান দিয়ে আমাদের আসতেছে হলো 2 a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2। তাহলে আলফা স্কোয়ার মানে আমরা এইভাবে এটাকে যা আছে তা থাকুক, আর এইখানে যা আছে তা থাকুক আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার। এইখানে এসে একটু কাজ আছে, ধরো এই যে প্লাস আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার কাটা মাঝে প্লাস, তার মানে এখানে থাকে বিটা স্কোয়ার, এখানে থাকে বিটা স্কোয়ার। আমাদের এই অংশটা আর এই অংশটা আমরা এক জায়গায় নিয়ে আসি, 2 আলফা স্কোয়ার প্লাস 2 বিটা স্কোয়ার, আর এখানে স্কোয়ার রুটে যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকতেছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। এখন এটা 2 আলফা স্কোয়ার প্লাস 2 বিটা স্কোয়ার, তোমার ওই যে ছোটবেলার একটা অনুসিদ্ধান্ত আছে, তোমার 2 কমন নিলে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এভাবে লিখতে পারি, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। আচ্ছা, ছোটবেলা যে অনুসিদ্ধান্তটার কথা বলছি আমি, ধরো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে এরকম, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব। এ বলতে আলফা প্লাস, এখানে মডুলাস আছে তাই মডুলাস দিতেছি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে 2 আলফা প্লাস বিটা ইন্টু আলফা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র আর কি, ছোটোবেলার সূত্রগুলো সব এই অঙ্কে চলে আসছে। তাহলে এখন আবার কল্পনা করো, আমরা এইভাবে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আলফা মাইনাস বিটা মডুলাস হোল স্কোয়ার, আর এটা 2 ভাগ করে লিখলে কোনো সমস্যা নাই মডুলাসকে। তো সে আলোকে আমাদের এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের একটা সরাসরি সূত্র, তার মানে কি a বলতে আলফা প্লাস বিটা মডুলাস আর b বলতে আলফা মাইনাস বিটা মডুলাস, তাহলে তার উপরে হোল স্কোয়ার। আমাদের কিন্তু বাম পাশে কিন্তু এটা আছে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তার মানে এত এর মান পেলাম এত, তাহলে আমরা সেটাই লিখে নিচ্ছি। অতএব আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের মডুলাস প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের মডুলাস হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা মডুলাস, এই যে হোল স্কোয়ারটা। এখন আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ারটা উঠাই দাও, মানে মনে মনে রুট প্রয়োগ করলে উভয় পক্ষে আমরা পাচ্ছি আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। এই উভয় পক্ষে স্কোয়ারটা উঠাই দিয়েছি, আর কিছু করি নেই।
আমাদের কিন্তু হয়ে গেল, তো দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কোনো কোশ্চেন থাকলে আমাকে করবে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব মারাত্মক লেভেলের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্কটা। এবং ধরো মেজর বলো, নন মেজর বলো, শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলো, চাকরির পরীক্ষা বলো, সব জায়গায় এই অঙ্কটা আসে, সকল জায়গায়। ধরো তুমি একটি বেসরকারি স্কুলে অনার্স চলমান অবস্থায় অনেক সময় শিক্ষক নেয়, অথবা অনার্স শেষ মাস্টার্স চলে, শহরকেন্দ্রিক বিভিন্ন স্কুলে সরাসরি গণিতের শিক্ষক নেয়। তখন দেখা যায় সরাসরি গণিত থেকেই প্রশ্ন করে, মানে তোমার ইন্টার লেভেলের ম্যাথ, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লেভেলের ম্যাথ থেকে। তো তখন এই টাইপের অঙ্কগুলা খুব বেশি আসে, খুব বেশি আসে। তো তার মধ্যে এই যে এক্সাম্পল 22 যেটা আমি এখন করাবো, এই টাইপের অঙ্ক আর কি, খুবই ইম্পর্ট্যান্ট। যদি z is belongs to c হয়, তবে দেখাও যে √2z। স্টুডেন্ট লাইফে আমার এই অঙ্কটা খুব প্রিয় ছিল। মডুলাস রিয়াল z প্লাস মডুলাস ইমাজিনারি z, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই অঙ্কটা অনেক পরীক্ষা আসছে, এটা লিখে শেষ করা যাবে না। আমি জাস্ট বইয়ে যে কয়টা সালে আসছে সেই কয়টা একটু লিখতেছি, মানে সালে লেখা আছে বইয়ের মধ্যে, সেগুলো লিখলাম। মারাত্মক লেভেলের ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তবে এখানের যে ফর্মুলাটা ব্যবহার হয়েছে সেটা আমাদের অন্য চ্যাপ্টার থেকে ব্যবহার হয়েছে, এবং সহজ একটা অঙ্ক, ঠিক আছে। সলিউশন আমাদের ওই যে অসমতা চ্যাপ্টার থেকে কিছু জিনিস সূত্রটা এখানে আমরা ব্যবহার করছি। ধরি z is equal to x plus iy, এটা হলো সূত্র। z equal to x plus iy, এখান থেকে আমরা লিখতে পারি z এর মডুলাস √x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে। আমরা আরো কিছু বিষয় এখান থেকে ক্লিয়ার করে রাখি। ধরো যদি বলা হয় রিয়েল z বলতে মানে z এর বাস্তব অংশ হলো x, আর ইমাজিনারি z অবাস্তব অংশ যদি বলা হয় তাহলে হবে y। এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। এরপরে আমরা সূত্র লিখব। আমরা জানি বহুল আলোচিত সূত্র অসমতার অংশে x, আমাদের প্রমাণের স্বার্থে এটা মনে রাখতে হবে, মডুলাস x স্কয়ার প্লাস মডুলাস y স্কয়ার ডিভাইডেড বাই 2 গ্রেটার ইকুয়াল মডুলাস x প্লাস মডুলাস y ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কয়ার, মডুলাস x স্কয়ার প্লাস মডুলাস y স্কয়ার ডিভাইডেড বাই 2 গ্রেটার ইকুয়াল মডুলাস x প্লাস মডুলাস y ডিভাইড বাই 2 তার উপর হোল স্কয়ার। এটা একটা সরাসরি সূত্র, ঠিক আছে। এখন এতক্ষণ যাবতে আমরা যে বিভিন্ন নিয়ম কানুন অ্যাপ্লাই করেছি তোমরা জানো। মডুলাস x স্কয়ারকে আমরা ডাইরেক্ট x স্কয়ার লিখতে পারি, মডুলাস y স্কয়ারকে আমরা ডাইরেক্ট y স্কয়ার লিখতে পারি ডিভাইডেড বাই 2, আর এই অংশটা যা আছে তা। ওকে, উভয় পক্ষে আমরা এখন যদি রুট নিয়ে আসি, আমার প্রমাণে কিন্তু রুট আছে দেখো, তাহলে রুট নিয়ে আসলে √x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই √2, এখানেও রুট নিয়ে আসলে স্কয়ার, উপরে স্কয়ার রুটে কাটা না, এখানে তো হোল স্কয়ার, তাহলে পুরোটাই রুট কাটা। এই আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমাদের প্রমাণের স্বার্থে, এবং আমরা আগে লিখে নিয়েছি √x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু তোমার মডুলাস z, আর এখানে আছে √2। এটার পরিবর্তে দেখো মডুলাস x এর পরিবর্তে আমরা মানে x এর পরিবর্তে রিয়েল z, y এর পরিবর্তে ইমাজিনারি z, মডুলাস তো আছেই। x এর পরিবর্তে অথবা আমরা আরেকটু কাজ করে নিতে পারি, এটা তো √2, তাহলে এইভাবে আমরা লিখতে পারি, এই 2টাকে আমরা লিখতে পারি √2 ইন্টু √2।
খেয়াল করো, এই একটা রুট টু কাটা আর আরেকটা রুট টু এদিকে পাঠাই দাও। আমি আবার বলতেছি, এই রুট টু মানে কি, রুট টু হল স্কোয়ার রুট টু কাটা গেলে 2, এগুলো তো অবশ্যই তোমরা জানোই। তো এই একটা রুট টু কেটে দিলাম, আরেকটা রুট টু আছে এই জেডের সাথে নিয়ে আসো, রুট টু ওই যে আগুনন করা আর কি, এই একটা রুট টু কাটা গেল, আরেকটা রুট টু এই পাশে নিয়ে আসলাম। প্রমাণেও ঠিক এই সিস্টেমে আছে, আমাদের প্রমাণে ঠিক এই সিস্টেম আছে। এই দেখো এখানে একটা মডুলাস আছে, রুট টু মডুলাস জেড প্রমাণে আছে। তাহলে সেই আলোকেই লেখো এখন রুট টু মডুলাস জেড গ্রেটার ইকুয়াল এক্স, এই যে এক্স তোমার মডুলাস, এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি রিয়াল জেড, প্লাস ওয়াই এর পরিবর্তে লিখতে পারি ইমাজিনারি জেড। পরম মান তো আছে, এই যে এখান থেকে দেখে দেখে লিখলাম, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, প্রমাণিত। আমি অনেক সহজ কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক করলাম, এই এক্সাম্পল 22। আশা করি তোমরাও জিনিসটা বুঝতে পেরেছ। তারপরেও কোনো কোশ্চেন থাকলে করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চলে যাচ্ছি পরের গুরুত্বপূর্ণ অঙ্কে, এক্সাম্পল 25। তো দেখো এক্সাম্পল 25, দেখাও যে মডুলাস z প্লাস 3 প্লাস মডুলাস z মাইনাস 3 ইকুয়াল টু 10 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে যেখানে z ইজ ইকুয়াল টু x প্লাস iy। এটা একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, এটা আমাদের দেখাতে হবে। তার আগে তোমাদেরকে একটু উপবৃত্তের সমীকরণটা স্মরণ করিয়ে দিই। তোমরা অনেকেই জানো, ইন্টার লেভেলের কোনিকে তোমরা পড়েছো। উপবৃত্তের সমীকরণ হলো x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হলো উপবৃত্তের সমীকরণ। আমাদের রেজাল্টটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আসো আমরা মূল আলোচনায় চলে যাই। সলিউশন ধরি z ইজ ইকুয়াল টু x প্লাস iy। যদি কোশ্চেনে z এর মান দেওয়া না থাকে তাও এটা ধরবো, আর এখানে অবশ্যই দিয়ে দিছে z ইজ ইকুয়াল টু x প্লাস iy। এখন আমাদের দেওয়া আছে, যেটা দেওয়া আছে মডুলাস z প্লাস 3 প্লাস মডুলাস z মাইনাস 3 ইকুয়াল টু হলো 10। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি z এর মান x প্লাস iy প্লাস 3, আবার z এর মান x প্লাস iy মাইনাস 3। এবার বাস্তব অংশটা আলাদা করো আর অবাস্তব অংশটা আলাদা করলাম। আবার এখানে x মাইনাস 3 আর iy আলাদা করলাম, ইকুয়াল টু 10, ইকুয়াল টু 10। ঠিক আছে, এখান থেকে ওই যে মডুলাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে রুট ওভার x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে ফর্ম মানে সূত্র ব্যবহার করলাম, আর মডুলাস x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। এটা যা আছে তা x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে এটা মাইনাস করে দাও, x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে একটা অংশকে আমরা দুইটা এক জায়গায় রেখে আমরা ক্যালকুলেশন করতে ঝামেলা, এই জন্য আমরা কি করছি, এটা হলো ক্যালকুলেশনের কৌশল। এগুলি রুটের একটা রাশি এদিকে রাখলাম, একটা রাশি ডানে নিয়ে গেলাম। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, বর্গ করলে রুট উঠে যাবে, উভয় পক্ষে বর্গ করতেছি। তো এটা স্কোয়ার রুটে কাটা গেলে এটা থাকবে হলো, মানে আমরা এইখানে কিন্তু স্কোয়ার দিতেছি, ভিতরের স্কোয়ার কিছু হবে না। আর এখানে আসবে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র যদি ভাঙায়, ধরো 10 স্কোয়ার মানে 10, আচ্ছা দেখাইয়া দিই, a স্কোয়ার মাইনাস 2a, এটা হলো b, আর এটা হলো b স্কোয়ার অর্থাৎ x মাইনাস 3। তাহলে এখানেও জিনিসটা থাকুক, পরের লাইনে ক্যালকুলেশন করব উভয় পক্ষে বর্গের রেজাল্ট আর কি, x মাইনাস 3 হোল স্কোয়ার ইন্টু
প্লাস ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কাটা এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে স্কোয়ার রুটে এখানে 10 স্কোয়ার মানে 100, 10 দুগুণে 20, 10 দুগুণে 20, আর এখানে রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে স্কোয়ার রুটে কাটা, তো থাকে হলো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে রুটের রাশি কিন্তু শুধু আর একটাই রইল, তাই না? রুটের রাশি একটা রইল। এখন আমরা রুটের রাশিটাকে সাইজ করতে হবে, সেই কথা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমাদের এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এখানে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এগুলো সব একদিকে নিয়ে আসো। এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা এদিকে নিয়ে আসো মাইনাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 100, আর এই বেচারারের রুটেরটাকে এক পাশে রেখে দাও, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙলে 2ab মানে 2 ইন্টু 3 ইন্টু 6, 6x প্লাস 9, আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা। আবার এখানে a মাইনাস b সূত্র ভাঙালে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, তো এখানে একটা মাইনাস আছে, তার মানে a প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস, আর এখানে মাইনাসটা a মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, এখানে প্লাস 9 হয়ে যাচ্ছে মাইনাস 9, মাইনাস 100 মাইনাস 20 রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তারপরের লাইনে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, মাইনাস 9 প্লাস 9 কাটা, 6x মাইনাস 100, এখানে থাকতেছে হলো আমার 6x, তাহলে 12x মাইনাস 100, আর এই পাশে মাইনাস 20 রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আমরা জাস্ট পক্ষান্তর করে নিলাম, বাম পাশেরটা ডান পাশে, ডান পাশেরটা বাম পাশে। এখানে যেহেতু মাইনাস 20 আছে, এখানে আমরা তাহলে সেই একই মাইনাসটা ক্যান্সেল করার জন্য এখান থেকে মাইনাস 2 কমন নিলে আমাদের আসতেছে হলো এখানে 50, আর এখানে মাইনাস 6 দুগুণে 12, 6x, তো উভয় পক্ষে আমরা মাইনাসটা কাটলাম, 2 দিয়ে কাটাকাটি করলে এটা আসতেছে 10 রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে 50 মাইনাস 6x। তাহলে আমরা এখন যেটা করব, একটাই রাস্তা, এই রুট উঠানোর জন্য আমাদের স্কোয়ার করা ছাড়া আর কোনো রাস্তা নয়, উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। তো বর্গ করলে এখানে স্কোয়ার রুটে কাটা 100, আর এখানে 10 স্কোয়ার হলো 100, আর এখানে স্কোয়ার রুটে কাটা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে আসো, আর ডান পাশে আমাদের জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো ধরো 50 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 50 ইন্টু 6x প্লাস 6x হোল স্কোয়ার। তাহলে এখানেও তো আবার সূত্র দেখা যায়, তাহলে 100 এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে 50 স্কোয়ার 5 5 25, 2টা শূন্য, মাইনাস
5 6 30, 30 দিয়ে গুণে 60, 600 x, 6 6 36 x স্কয়ার। ওকে, এখানে গুণ করে দাও 100 x স্কয়ার, 3 দিয়ে গুণে 6, 600 x প্লাস 3 3 9, 900, আবার 100 y স্কয়ার। সব একদিকে নিয়ে আসো, নিয়ে আসলে এখানে থাকতেছে হলো, এখানে মাইনাসের 600 এদিকে আসলে প্লাসের 600 x প্লাস 36 x স্কয়ার, এদিকে আসলে মাইনাস 36 x স্কয়ার, আর এখানে তোমার 25 তো আগে থেকেই আছে, তাই না? এটা যা আছে তা 3 × 6 600, 600, 3 3 9, 900, 100 y স্কয়ার। এরপরে যেটা করলাম মাইনাস 600 x এদিকে নিয়ে আসলাম প্লাস, প্লাসের 36 মাইনাস 36, এটা যা আছে তা। এবার তাহলে মাইনাস 600 x প্লাস 600 x কাটা, তাই না? 100 x স্কয়ার থেকে 36 x স্কয়ার বিয়োগ করলে 64 x স্কয়ার, আর এখানে আছে তোমার 100 y স্কয়ার, 900, আর এখানে 2500 প্লাস 900, এদিকে আসলে মাইনাস 900, তাহলে 2500 থেকে 900 বিয়োগ করলে 1600। এখন আমাদের কমন যায় হলো 4 কমন নিতে পারো, 4 16 64 x স্কয়ার, 4 25 100 y স্কয়ার, আর এটা যা আছে তা। তাহলে 16 x স্কয়ার প্লাস 25 y স্কয়ার, 16 এর 4 দিয়ে ভাগ করলে 4 16 64, মানে 4 4 16, তার মানে 4 400। তোমরা জানো আমরা কিন্তু নর্মাল ক্যালকুলেশন করতেছি, ইচ্ছা করলে তোমরা নিজেরাও এগুলো করতে পারো, তারপর আমি কমপ্লিট করে দিতেছি। আচ্ছা, আমাদের ওই যে উপবৃত্তের ফর্মুলা অনুযায়ী এটা থাকতে হবে 1, ঠিক আছে? তো এই জন্য আমরা উভয় পক্ষে 400 দ্বারা ভাগ করে দিতেছি। এখন 16 x স্কয়ার বাই 400, 25 y স্কয়ার বাই 400 ইকুয়াল টু 1। 16কে 400 দিয়ে ভাগ করলে এখানে ক্যালকুলেশন পুরা কাটাকাটি যায় না আর কি। তো x স্কয়ার এখানে 4 দিয়ে ভাগ করলে 4 100 400, 4 4 16, আর এখানে হলো y, অর্থাৎ এখানে একটা ব্যাপার আছে, এই অংশে কিছুটা ভাগ যায়, এই অংশে কিন্তু ভাগ যায় না, তাহলে অল্প একটু ভাগ করে আর কি লাভ। আমরা এটাকে একটু সিস্টেম করে লিখি, 400 ভাগ এই যে 16 আছে গুণে এই দিয়ে গেলে ভাগ, এভাবে উল্টাই লিখতে পারি। মানে আমার ওই যে উপবৃত্তের ফর্মুলা x স্কয়ার আর y স্কয়ার সেপারেট থাকে, ঠিক আছে? ওই যে প্রথমেই তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। আবার এখানেও লিখতে পারি 400/25 ইকুয়াল টু 1। এখান থেকে আমি এই জায়গায় দেখাই দিই তোমাদের বোঝার স্বার্থে, এই যে x স্কয়ার আর 400/16, এটাকে আমরা লিখতে পারি 20/4 হোল স্কয়ার, মানে ফর্মুলা আনার জন্য 20/4 হোল স্কয়ার। আবার এখানে প্লাস y স্কয়ার, এখানে 400 মানে 20/5 হোল স্কয়ার, 20/5 হোল স্কয়ার। এই পাড়ে আছে তোমার 1। এই যে তোমাদের প্রথমে এখন এখানে 20 এর স্কয়ার হলো 400 আর 4 স্কয়ার মানে 16, 20 এর স্কয়ার 400, 5 স্কয়ার মানে 25। তোমাদের প্রথমেই যেটা বলছিলাম উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এটাও চলে আসছে, যাহা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, অথবা ইহা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। বাস, আমার প্রমাণ কিন্তু হয়ে গেল। এরপরে দেখো টুকিটাকি দুই একটা গ্রাফ আছে এখানে, একেবারে সিম্পল লেভেলের। যেমন এই যে তোমরা স্ক্রিনে দেখতেছো এক্সাম্পল 27-এ বলছে লেখ রূপে z এর মানের সেট প্রতিস্থাপন করো, যে ক্ষেত্রে এই z - 2 লেস ইকুয়াল টু
রিয়েল জেড গ্রেটার দ্যান 2 মানে লেখো রূপে, মানে ওই যে লেখো বলতে আর কি গ্রাফ আর কি, লেখছে রিপ্রেজেন্ট গ্রাফিক্যালি দ্য সেট অফ দ্য ভ্যালু অফ জেড ফর হুইচ, এই একটা কোশ্চেন একটা কোশ্চেন। জিনিসটা একেবারে ইজি বিষয়। দেখো ধরো এখানে আমাদের z-2 এর মডুলাস হলো লেস ইকুয়াল টু, তো z এর মান আমরা লিখতে পারি x প্লাস iy মাইনাস 2। এখন এই মডুলাসের বেলায় x মাইনাস 2টাকে আমরা আলাদা ধরতে হবে। তোমাদের একটা দেখিয়ে দিই খাতায় করে, নাকি যে কথাটা বলতেছিলাম এই 1 নম্বর কোশ্চেনটা, তাহলে z হলো x প্লাস iy আর এখানে মাইনাস 2 মডুলাস 2। এখন আমরা বাস্তব অংশটাকে এক জায়গায় নিয়ে আসলাম আর অবাস্তব অংশটাকে রাখলাম। এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস ib, তাই না, মডুলাস a প্লাস ib ফরম্যাট। এটাকে আমরা লিখতে পারি √x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ করি x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে 4। আচ্ছা, তোমরা একটা বিষয় অবগত আছো, ধরো বৃত্তের সমীকরণ সম্বন্ধে, তোমরা বৃত্তের আদর্শ সমীকরণ তোমরা জানো, এক্স স্কোয়ার ধরো x মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এরকম একটা সূত্র সম্বন্ধে তোমরা জানো। এটা হলো বৃত্তের সমীকরণ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটা আর স্কোয়ার। তা আমার এটাও আমি এইভাবে লিখতে পারি x মাইনাস 2 হোল স্কোয়ার আর ওয়াই জায়গায় ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এখানে ইকুয়াল না দিয়ে লেস দ্যান 2 স্কোয়ার, অর্থাৎ আমার ব্যাসার্ধটা মানে বৃত্তের যে মানটা সেটা 2 এর সমান বা তার থেকে কম। বৃত্তের ব্যাসার্ধটা দেখো, এটাকে যদি আমি খাতায় করে গ্রাফে বুঝাই, এখানে কেন্দ্রটা এখানে এই যে তোমরা ইন্টারে পড়ছো, এই বৃত্তটার কেন্দ্র হলো h, k আর ব্যাসার্ধ হলো r, তাই না। আমার এটার কেন্দ্র হলো 2, 0। তো ধরো 1, 2, x এর মান 2 আর এখানে হলো h এর মান 2, k এর মান মানে এই মানটা হলো 2, এই মানটা 0, তাহলে 2। আর ব্যাসার্ধটা ধরো এখানে r, আমার হলো 2, তো 2 হলেও আমার হলো 2 বা তার থেকে কম। এটা হলো ধরো কেন্দ্র 2, 0। এগুলো হলো ইন্টার লেভেলে বই থেকে আসছে বৃত্তের সমীকরণ, যেটা এটা ওখান থেকে আমরা জানি। আর ব্যাসার্ধ ধরো যে কোনো একদিকে 2, যে কোনো একদিকে ধরো 2 ঘর 1, 2 আনুমানিক আঁকতেছি আর কি, মানে ওই যে এটা হলো সেন্টার থেকে যে কোনো একদিকে 2। সরি, গ্রাফটা স্ক্রিনে আসা নেই, আমি আবার বলতেছি, এ হলো x অক্ষ, এ হলো y অক্ষ, এইভাবে আঁকলেই হবে। নর্মালি স্কেল আর পেন্সিল ব্যবহার করলে হবে। এখন কেন্দ্র হলো 2, 0, এই যে x এর মান 2, y এর মান 0, আর এই যে সেন্টার থেকে যে কোনো একদিকে আমরা 2 একক হিসাব করব করে, মানে ব্যাসার্ধ দেখা, এখানে যেহেতু ব্যাসার্ধ 2 আছে, আমরা সার্কেলটা অঙ্কন করে নিলাম। তুমি ওই যে কম্পাস ব্যবহার করলে সুন্দর হবে জিনিসটা। এখন এখানে এই যে 2 এর সমান বা তার থেকে কম, সমান মানে এই বক্ররেখাটার আছে, আর কম মানে হলো এর ভিতরে, আমরা এর বাইরে যাইতে পারবো না। এটা দ্বারা এই গাঢ় করে এটাই বোঝাচ্ছে যে এই বৃত্তের ব্যাসার্ধটা 2 বা তার থেকে কম, এর ভিতরে থাকবে, এই আর কি, তেমন ভিআইপি কিছু না এটা। এরপরে আসো 2 নাম্বার। এখানে বলছে রিয়েল জেড ইজ গ্রেটার দ্যান 2, এটার মানে কি? এটার মানে হলো রিয়েল জেড মানে কি x, ওই যে একটু আগেও তো আমরা শিখলাম x এর মান গ্রেটার দ্যান 2। তো ধরো গ্রাফে যদি x ইকুয়াল টু 2 দিত, তাহলে আমরা কিভাবে গ্রাফ আঁকতাম? ধরো x এর মান 1, এ হলো 2, আমরা এইভাবে একটা টান দিতাম, তাই না, মানে আমরা বলতাম যে এ হলো আমার 2, কিন্তু এখন বলতেছে 2 এর থেকে বড়। তো এটাকে বোঝানোর জন্য এই যে এই দিকে দেখাইছে যে x এর মান 2 এর থেকে বড়, মানে এই দিকে যাবে। এটা হলো x, এটা হলো y। কথা বুঝতে পেরেছো? x এর মান 2 এর থেকে বড়। আসলে তেমন কিছুই না, আর না বুঝলে আবার অনেক কিছু, অনেকে এটা নিয়ে অনেক পেরেশানিতে থাকে, আসলে শুধু। ওকে, আমরা 27 গ্রাফ সহ কমপ্লিট করে ফেললাম। এখন আসো আরো কিছু গ্রাফ কিন্তু এখানে আছে, যেমন এক্সাম্পল 28, তোমার বইয়ের এক্সাম্পল 28। এখানে লেখছে নিম্নের
ডেসক্রাইব দ্য রিজিয়ন ডিটারমিন্ড বাই দ্য রিলেশন। ওই অঞ্চলটা দেখাইতে বলছে। রিয়েল 1/z লেস দ্যান হাফ, তো রিয়েল 1/z হলো হাফ, রিয়েল z হলো z এর মান হলো x প্লাস iy। এখন প্রথম কাজ হলো আমাদের ভগ্নাংশ মুক্ত করতে হবে। তো এটার ভগ্নাংশ মুক্ত করার ওষুধ হলো x প্লাস iy, এটার বিপরীতটা দ্বারা উপরে নিচে গুণ করতে হবে x মাইনাস iy দ্বারা। তো x প্লাস iy দ্বারা x মাইনাস iy দ্বারা গুণ করলে এখানে x প্লাস iy সাথে যদি আমি x মাইনাস iy দ্বারা নিচেরটারে গুণ করি, আমার আসতেছে x স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মাইনাস iy হোল স্কয়ার, i স্কয়ার মানে আবার -1, তার মানে এটা হয়ে যাবে তোমার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, এই যে এটাকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি তো আর উপরে x মাইনাস iy থেকে যাবে, উপরে নিচে আমরা x মাইনাস iy দ্বারা গুণ করছি, করার পরে এইটা আসছে। এখন ওই যে রিয়েল z বলাতে এখানে আর আছে, রিয়েল মানে ওই যে অবাস্তব অংশটা বাদ যাবে, মানে i এর অংশটা বাদ যাবে, iy বাদ গেছে, x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। মনে রাখবে এটা রিয়েল বললে, আবার যদি ইমাজিনারি বলতো iy এর অংশটা আসতো, মাইনাস থাকতো, আবার তখন মাইনাস আসতো না, মানে চিহ্ন আসে না, x বাই রুট x স্কয়ার প্লাস y স্কয়ার রিয়েল বলছে এই জন্য, আর ইমাজিনারি বললে iy y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার আসতো। তো যাই হোক, এখন আমার আছে রিয়েল, তো রিয়েল বলাতে x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার এটা যা আছে তারপর আমরা কোনাকুনি গুণ করে দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এখানে 2x, এদিকে আসলে মাইনাস 2x। এখন এটাকে আমরা এইভাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে সূত্রের নমুনায় আমরা ধরো x স্কয়ার আর এই যে মাইনাস 2x, এখানে একটা প্লাস 1 প্লাস y স্কয়ার তো আছেই, তো এখানে প্লাস 1টা যেহেতু আনলাম, বাম পাশে ডান পাশে একটা 1 লাগবে। ঠিক আছে, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এটা হলো a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে y স্কয়ার। এখন এটা মানে কি x মাইনাস 1 হোল স্কয়ার, অর্থাৎ এটা একটা বৃত্তের সমীকরণ, এখানে 1 এর উপর এখানে স্কয়ার দিলে তো কোনো সমস্যা নাই, তাহলে এটা নির্দেশ করে এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হলো 1,0 আর ব্যাসার্ধ 1 থেকে বড়। এই যে দেখো বৃত্তটা কিন্তু আঁকছে, আঁকার পরে কেন্দ্রটা কত, ধরো 1,0 আর ব্যাসার্ধটা ধরো 1। এখন দেওয়ার পরে এখানে 1 থেকে বড়, কথাটা ভালো করে খেয়াল করো, 1 থেকে বড়, তার মানে এই বৃত্তটার এরিয়া আমাদের 1 এর বাহিরে হইলো আমার এই অঞ্চলটা, মানে এটা থেকে এই সার্কেলের বাহিরে, মানে সার্কেল তো এই 1 পর্যন্ত, তার থেকে বড়, এই জন্য এই বাইরে তোমার দাগ দিস। তোমার এত সুন্দর করে সোজা করে দিতে হবে এমন না, তুমি জাস্ট মানে বাহির দিয়ে এমনি দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো 2 নাম্বারটা এখানে সবে দেখা যায় সার্কেলের সমীকরণ, এখানে 2 নাম্বার হলো এই কোশ্চেনটা হলো এটা, যেটা জায়গায় x প্লাস iy সাথে আর একটা i আছে, তাহলে 1 প্লাস এই যে x কে আলাদা ধরছে আর iটাকে আলাদা ধরলো 1 প্লাস y, হ্যাঁ, x স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার লেস ইকুয়াল টু। এখন আমরা এটার উভয় পক্ষে রুট উঠানোর জন্য যদি বর্গ করি, এখানে 1 স্কয়ার আর এখানে x স্কয়ার প্লাস y প্লাস 1 স্কয়ার লেস দ্যান ইকুয়াল 2 স্কয়ার। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এটা দ্বারা বোঝাচ্ছে এখানে বৃত্তের কেন্দ্রটা হলো প্রদত্ত সম্পর্ক দ্বারা বোঝাচ্ছে কেন্দ্র হলো 0,-1, ধরো 0,-1 আর ব্যাসার্ধ ধরো 1 থেকে বড়, এই ধরো 1, আবার আরেকটা আছে 2, আরেকটা আছে ব্যাসার্ধ 2, এই 1 থেকে বড় 2 এর সমান বা তার থেকে ছোট, এই হলো 1 এরটা, এই হলো 2 এরটা। এই ধরো একটা সার্কেল অঙ্কন করছে, প্রথমে 1 দিয়া ব্যাসার্ধ 1 দিয়ে একটা সার্কেল অঙ্কন করছে, তারপরে কেন্দ্র কিন্তু ঠিকই রাখছে, আবার ব্যাসার্ধ 2 দিয়ে আরেকটা সার্কেল অঙ্কন করছে। 1 থেকে বড় তার মানে এই দিকে আমাদের এই দাগগুলা পড়ছে, আবার 2 থেকে ছোট মানে 2 এর বাইরে যায় নাই, মানে এই হলো প্রথমে একটা আঁকলো, তারপরে এই আরেকটা আঁকলো, আইকে 1 থেকে বড় 2 থেকে ছোট এই জায়গাটা গাঢ় করে দিচ্ছে, এই আর কি। ঠিক আছে, পরেরটাও প্রায় সেম কথাবার্তা, এই x 0,-3, তো 0-3 হলো কেন্দ্র, এরপরে ব্যাসার্ধ হলো কত 4 না, এইখান থেকে এখানে 4 থেকে কম বা সমানের জন্য বা গাঢ় হয়েছে বাহির দিয়ে। এখন যদি এই দিকে থাকে যে বড় বৃত্তটা বড়, কার থেকে বড়, 4 এর থেকে বড়, এই জন্য তখন বাহির দিয়ে আমার গাঢ় হয়, আবার যদি লেস দেন থাকে তাহলে ভিতর দিয়ে গাঢ় হয়। এ হলো মূল কথাবার্তা। এরকম আরো 2-1টা তোমরা করতে পারো।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘ আলোচনার মাধ্যমে একটা লেকচারের মাধ্যমে, যেটা আমি তোমাদের প্রথমে কথা দিয়েছিলাম, আমরা সম্পূর্ণ কমপ্লেক্স নাম্বার সিস্টেমস অর্থাৎ জটিল সংখ্যা গোষ্ঠী চ্যাপ্টার 6 ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সম্পূর্ণ করলাম। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস চ্যাপ্টার 6 এর ক্লাস কমপ্লেক্স নাম্বারের ক্লাস শেষ করলাম। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের জন্য আল্লাহ হাফেজ।